আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো বিহারি কাবাব। আমার চ্যানেলে অলরেডি বিফ বিহারি কাবাবের একটা রেসিপি আছে, তবে আপনাদের অনুরোধে আজ নিয়ে এলাম চিকেন বিহারি কাবাব বা চিকেন শিক কাবাব। যেহেতু এখন রমজান মাস চলছে, চাইলে ইফতারে নান রুটি আর রায়তার সাথে অথবা আসছে ঈদে পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসেবেও এটা রাখতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বানাতে কি কি লাগবে। আমি আজকে চিকেন ব্রেস্ট নিয়েছি। এখানে প্রায় 600 গ্রাম চিকেন ব্রেস্ট আছে। আপনি চাইলে চিকেন থাইও নিতে পারেন, যে কোনো অংশটি নিতে পারেন, শুধু হাড্ডিটা বাদ দিতে হবে। আর চাইলে আপনি এটাকে কিমা করে কেটে নিতে পারেন, ছোট কিউব করে কেটে নিতে পারেন, অথবা সব থেকে বেস্ট যে ওয়ে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর সেটা হচ্ছে মাংসটাকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মোটা বা কতটা পাতলা করে এটাকে কাটছি। এর থেকে বেশি পাতলা করে কাটবেন না, তাহলে কিন্তু পরে ছিঁড়ে যাবে। কারণ আমরা মাংসটাকে বেশ সময় ধরে একটু ম্যারিনেট করে রাখবো, যার কারণে মাংসটা পরে আরও নরম হয়ে যাবে। এইটুকুন পাতলা করে কাটলেই কিন্তু এনাফ। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই যে এরকম করে কেটেছি। এরকম পাতলা করে যদি আপনি মাংসটা কেটে নেন, তাহলে মশলাগুলো পরিপূর্ণভাবে এর মধ্যে ঢুকবে আর খেতে অসাধারণ হবে। আপনি মুরগি ছাড়া অন্য কোনো মাংস নিলেও কিন্তু একইভাবে পাতলা করে কেটে নেবেন। মাংসগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমরা একটা মশলা তৈরি করব। সেজন্য আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনে, সাথে নিয়ে নিব 1 চা চামচ আস্ত জিরা, সেই সাথে নিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচ, ছোট 2 টুকরো নিয়ে নিচ্ছি দারুচিনি, একটা জায়ফলকে 3 ভাগে ভাগ করে তার 2 ভাগ আমি নিয়ে নিচ্ছি, অর্ধেকটা নিয়ে নিচ্ছি জয়ত্রী, এবং সবশেষে দিচ্ছি 2টো এলাচ। কোনো লবঙ্গ এই মশলায় দিব না। তারপরে এই সব কিছু একসাথে অল্প আঁচে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়ে এভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাটাই আমরা কাবাব তৈরিতে ব্যবহার করব। তবে আপনি চাইলে আলাদা করে ধনে জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। এবারে আমি এখানে নিয়েছি 1/3 কাপ টক দই এবং সাথে নিয়েছি 1/4 কাপ বেরেস্তা। বেরেস্তাটা সুন্দর সোনালি করে ভাজলে আপনার কাবাবের চেহারাটাও কিন্তু সুন্দর আসবে। এই দুটো এবার একসাথে আমি ভালো করে পেস্ট করে নিব। এবারে মাখানোর পালা। একটা বাটিতে আমি সেই কেটে নেওয়া মাংসগুলো নিয়েছি, আর কাটার পরে আমি মাংসগুলোকে আরেকবার ধুয়ে নিয়েছি। এবারে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটা মাংসটাকে যেমন নরম করবে, তেমনি ভালো একটা টেস্টও আনবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে এতে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো, এটা কালারের জন্য, এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপর সেই যে মশলাটা তৈরি করলাম সেটার থেকে 1 টেবিল চামচ ভর্তি দিয়ে দিলাম মশলা, এবং স্বাদ মতো লবণ আমি 1 চা চামচ দিয়েছি। আর সেই যে দইটা দেখিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারে বেরেস্তার সঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন। আর সব শেষে দিচ্ছি 1 চা চামচ চিনি। যদি আপনি মিষ্টি দই ব্যবহার করেন তাহলে এই চিনিটা দেওয়ার কোনো দরকার নেই। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে মশলাগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে তারপর আলতো হাতে মাংসের সঙ্গে ভালো করে লাগিয়ে দিতে হবে। সাবধানে করতে হবে, যেহেতু আমরা পাতলা স্লাইস করে কেটেছি, যাতে এটা ছিঁড়ে না যায় সেইভাবে আপনাকে সুন্দর করে মেখে নিতে হবে। যদি আপনি বিফ বা মাটন দিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই এর মধ্যে 2 টেবিল চামচ খোসা সহ কাঁচা পেঁপে বাটা দিবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 2 টেবিল চামচের মতো। আর আপনি চাইলে কিন্তু নর্মাল তেল বা ঘিও দিতে পারেন। আমি সরিষার তেলের ফ্লেভারটা পছন্দ করি। এবার আলতো হাতে সব কিছু মেখে নিতে হবে। আর তেলটা অবশ্যই সবার শেষে দিবেন, না হলে কিন্তু মশলাগুলো মাংসের গায়ে খুব ভালো করে কোট হবে না। আর মাংসের গায়ে মশলাটা কোট হওয়া খুবই জরুরি। এবারে এই মশলা মাখা মাংসটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আজকে শিক কাবাব তৈরি করতে আমি ব্যবহার করছি এই ব্যাম্বু স্টিকগুলো। আপনি চাইলে মেটাল শিকও নিতে পারেন। মেটাল শিক নিলে শুধু সেটার গায়ে হালকা তেল মেখে নিলেই হবে। আর যদি এরকম ব্যাম্বু স্টিক নেন তাহলে অবশ্যই আধা ঘন্টা এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন।
কারণ পরে যখন আপনি ওভেনে কয়লার চুলায় এগুলোকে গ্রিল করবেন বা পোড়াবেন তখন আর এই কাঠিগুলো ভেতর থেকে পুড়ে যাবে না, কারণ এটা ভেজা থাকবে। চুলায় তৈরি করতে খুব একটা দরকার না হলেও ভিজিয়ে রাখা ভালো। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এবার আমি ওপর থেকে কাভারটা সরিয়ে নিচ্ছি। আপনি চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন। আর সেই পানিতে ভেজানো একটা স্টিক নিয়ে নিলাম। তারপর একটা করে স্লাইস নিব আর এটাকে সুই সুতার মতো এইভাবে একটু গেঁথে নিব। দেখতেই পাচ্ছেন এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে গেঁথে নিতে হবে। তবে চেষ্টা করবেন খুব টাইটভাবে এটাকে গাঁথতে, যেন এটা খুব ঢিলাঢালাভাবে না হয়, তাহলে কিন্তু পরে রান্নার সময় এটা একটু খুলে খুলে যাবে বা সরে যাবে, দেখতে ভালো লাগবে না। যতটা সম্ভব একটার সঙ্গে আর একটা চেপে আপনি এভাবে লাগিয়ে নেবেন, একটা শিকে যতটা ধরে। সাধারণত 3 থেকে 4টা স্লাইস দিলেই একটা শিক ভর্তি হয়ে যাবে এবং একটু চেপে চেপে টাইট করে লাগিয়ে নিতে হবে। আমার একটা শিক হয়ে গিয়েছে, এটাতে আমি 3টা স্লাইস দিয়েছি। এইভাবে করে প্রত্যেকটা শিকে আমি মাংসগুলো একে একে গেঁথে নিব। তারপর আমি এগুলোকে একটা ট্রের উপর রেখে দিচ্ছি। আপনি চাইলে এটা ওভেনে বেক করতে পারেন, কয়লার চুলায় গ্রিল করে নিতে পারেন, তবে আজকে আমি সবার সুবিধার্থে ফ্রাই প্যানে এটা তৈরি করে দেখাবো। কিছুটা মশলা বেঁচে গিয়েছে, এগুলো আমরা পরে রান্নার সময় ওপর দিয়ে ব্রাশ করে দিব। চুলায় একটা আমি প্যান নিয়েছি, মিডিয়াম আঁচে প্যানটাকে গরম করে এর মধ্যে একটুখানি সরিষার তেল দিচ্ছি। আপনি চাইলে নর্মাল তেল বা ঘিও দিতে পারেন। যেহেতু আমি ম্যারিনেশনের সময় সরিষার তেল দিয়েছিলাম, তাই এখনও সেটাই দিলাম। প্রথম পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে, এতে করে মাংস থেকে পানিটা বের হতে সুবিধা হবে। এবারে আপনার প্যানের মধ্যে যতগুলো ধরে মোটামুটি একটু জায়গা খালি রেখেই আপনি বসাবেন, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আমি 3টা দিলাম, 3টা বসিয়ে দিয়ে অপেক্ষা করব এটা এক পাশটা কিছুটা একটু সেট হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিটের মাথায় আমি এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব বেশি রাখবেন না, তাহলে বাইরে প্রথমেই কালার চলে আসবে। আমরা কালার আনবো, তবে আস্তে আস্তে একটু পরে। 5 মিনিটের মাথায় দেখবেন এর ভেতর থেকে তেল বের হতে শুরু করেছে। যদিও চিকেন ব্রেস্টে বেশি তেল থাকে না, তবে আমরা যে তেলটা দিয়েছিলাম মাখানোর সময় সেটাই বের হতে শুরু হবে। আর সেটাকে আপনাকে এইভাবে একটা ব্রাশের সাহায্যে তুলে তুলে এর উপরে ব্রাশ করে দিতে হবে। এতে করে এটা ভেতর থেকে সফট থাকবে আর শুষ্ক হয়ে যাবে না। এই কাজটা আপনাকে একটু ধৈর্য ধরেই করতে হবে। আর যে বাড়তি মশলাটা থেকে গিয়েছিল বাটির মধ্যে, সেটাও যতটুকুন আপনার মনে হয় দেওয়ার দরকার ওপর দিয়ে এভাবে ব্রাশ করে দিবেন, এবং সাথে সাথে চারপাশ থেকে তেলগুলোও। আর ভেতর থেকে মাংসটা যাতে একদম পরিপূর্ণভাবে সেদ্ধ হয়, এজন্য এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে করে দিচ্ছি আর অপেক্ষা করব ঠিক 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে গিয়েছে। চুলার আঁচটা এবার আমি লোতে করে দিব। অল্প আছে, এবার আমাদের একটু সময় নিয়ে চারপাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা পোড়া পোড়া করে নিতে হবে। আর যতটা তেল পানি বের হবে সব কিছু আবার এর গায়ে এভাবে ব্রাশ করে দিতে হবে। এভাবে করে যতটা পানি বের হয়েছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত বারবার শিক কাবাবের উপরে এভাবে ব্রাশ করে দিতে হবে এবং বারবার করে একটু উল্টে দিতে হবে। এক একটা ব্যাচ হতে আপনার 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচটা অল্প রাখছি যাতে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন 25 মিনিটের মাথায় এগুলো চারপাশ থেকে হালকা হালকা পোড়া পোড়া শুরু হয়েছে। এবার আমি একে একে সবগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। আর এক ব্যাচ হয়ে যাওয়ার পর পরের ব্যাচ দেওয়ার আগে অবশ্যই প্যানটাকে একটু ক্লিন করে নেবেন, না হলে খামোখা পরের ব্যাচের মাংসে এই পোড়া মশলাটা লেগে যাবে আর আগে থেকে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। প্যান পরিষ্কার করে একইভাবে আমরা বাকি কাবাবগুলোও তৈরি করে নিব। দেখলেন তো চুলাতেই কত সহজে তৈরি হয়ে গেল চিকেন বিহারি কাবাব বা শিক কাবাব। আর আমরা যে মাংসগুলোকে স্লাইস করে কেটেছিলাম সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। আর ভেতরটা দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং মশলাটাও ঢুকেছে। আর এটা মোটেও শক্ত হবে না, খুবই সফট তৈরি হবে। আর টেস্ট কেমন সেটা আপনাকে বানিয়ে খেয়ে বুঝতে হবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।